ডক্টর ইউনূস ক্ষমতা দখল করার পরে বলেছিলেন নির্ভয়ে কথা বলুন, মুক্ত থাকুন। অনেকে উচ্ছ্বাসিত হয়ে বলেছিলেন স্বাধীনতা পেয়েছি, গণমাধ্যমের স্বাধীনতা। এখন কেমন আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে একটি চিত্র দেখাতে চাই। গতকাল ঢাকার গাজীপুরে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে একজন সাংবাদিক। অসংখ্য মানুষের সামনে নির্মমভাবে ঢাকার একটি জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টারকে গাজীপুরে এভাবে মেরে ফেলা হলো। একই দিনে আরেকজন সাংবাদিককে পাথর দিয়ে থেতলিয়ে দেওয়া হয়েছে। যেভাবে ঢাকার মিটফোর্ডের কাছে একজনকে পাথর দিয়ে নির্মমভাবে প্রস্তর যুগের বর্বরতার মতো মেরে ফেলা হলো। এটাই মুক্ত স্বাধীনতা। এছাড়াও ভয়ঙ্কর যে চিত্র আছে তার কিছু বিষয় আমরা আজকে আলোচনায় নিয়ে আসবো। কেমন আছেন সাংবাদিকরা? আমার কাছে যে তথ্য রয়েছে, 296 জন সাংবাদিক, 600 ফৌজদারি মামলার আসামি, এর অধিকাংশ মামলা হত্যা মামলা, সন্ত্রাস দমন আইনের মামলা। 600 মামলায় 296 জন সাংবাদিক আসামি ইউনূস জামানায়। 1350 জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন। কাউকে অফিসিয়ালি চাকরিচ্যুত করা হয়েছে, কাউকে মব দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। 168 জনের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে যাতে গুরুত্বপূর্ণ কোনো জায়গায় তারা ঢুকতে না পারে। ঢাকা ও ঢাকার বাইরে 198 জনের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছে। এর ভিতর সবচেয়ে বেশি সদস্যপদ বাতিল করা হয়েছে জাতীয় প্রেস ক্লাবের। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদে ইয়াসমিন মামলায় আসামি হয়ে আত্মগোপনে। সাধারণ সম্পাদক শ্যামল দত্ত মিথ্যা মামলায় কারাগারে। এডিটর্স গিল্ড সাংবাদিকদের একটি প্রতিষ্ঠান, তার প্রধান যিনি 71 টিভির মোজাম্মেল বাবু, তিনি কারাগারে। সিনিয়র সাংবাদিক ফারজানা রূপা শাকিল আহমেদ কারাগারে। আমার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 22 জন সাংবাদিক বিভিন্ন জায়গায় কারাগারে আছেন। 22 জন। 12 জন সাংবাদিক নিহত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তার সংখ্যা 50-এর কাছাকাছি। কাউকে তো জুতার মালা গলায় দিয়ে বলা হয়েছে আর কোনদিন রিপোর্ট করবি না বল, এবং সেটা ভিডিও করে ছেড়ে দেওয়া হয়েছে কদিন পূর্বে, যেটা ভাইরাল হয়ে ঘুরছে। জনকণ্ঠ পত্রিকা অফিস দখল হয়ে গেছে। অধিকাংশ মিডিয়া, 4টি উল্লেখযোগ্য মিডিয়া ছাড়া অধিকাংশ মিডিয়ার কর্তৃত্ব দখল করা হয়েছে। মালিক পক্ষ আর এখন অফিসের কাছে যেতে পারছেন না, এবং সেখানে ম্যানেজমেন্ট, সম্পাদক, চিফ রিপোর্টার, সিটি এডিটর, স্পেশাল করেসপন্ডেন্ট সবই পরিবর্তন করে নিজেদের মতো লোক বসিয়ে দেওয়া হয়েছে। 44 জন প্রবাসী সাংবাদিক সাম্প্রতিক সময় একটি বিবৃতি দিয়ে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গ্রেপ্তার সংখ্যা বিভিন্ন পর্যায়ে মিলে নতুন তথ্য অনুসারে 39 জন। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের যারা কর্তৃত্ব করতেন, নির্বাচিত প্রতিনিধি, তারা আর এখন সেখানে নাই। তাহলে আমরা একটু খতিয়ে দেখি কি অবস্থা। বাংলাদেশের প্রধান যে সরকারি টেলিভিশন বিটিভি, এই বিটিভিতে পূর্বে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের সরিয়ে দিয়ে এমন একজন ব্যক্তিকে বসিয়ে দেওয়া হয়েছে যিনি দৈনিক নয়া দিগন্তে কাজ করতেন। নয়া দিগন্ত কোন জামানার, কোন ঘরানার, কোন রাজনীতির পত্রিকা সবাই জানেন। তাকে বিটিভিতে বসাবার পরে আমূল পরিবর্তন এসেছে। সারা বাংলাদেশের 2-4 জন ছাড়া সমস্ত করেসপন্ডেন্টদের চাকরিচ্যুত করা হয়েছে, কিন্তু সেখানে আইন আছে, বয়স এবং সুনির্দিষ্ট অভিযোগ থাকলেই তাদের বাদ দেওয়া যাবে। অথচ একসঙ্গে সকলকে বাদ দিয়ে বিটিভি খোল নলচে ভিতরে এবং বাইরে সব বদলে দেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপের সবচেয়ে বেশি মিডিয়া, বসুন্ধরা মিডিয়ার প্রধান ব্যক্তি ছিলেন নঈম নিজাম, বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক এবং সম্পাদক। মিথ্যা মামলায় আসামি হয়ে আত্মগোপনে। দ্বিতীয় ব্যক্তি ছিলেন রাহুল রাহা, তাদেরকে তাড়িয়ে দিয়ে সেখানে বসানো হয়েছে জামাত বিএনপি ঘরানার এক ব্যক্তিকে, এবং তিনি খোল নলচে পার্টি দিয়ে তাদের মতো সকলকে বসাচ্ছেন। অর্থাৎ বসুন্ধরা মিডিয়া এখন তাদের সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে। এরপর আমরা আসি 71 টেলিভিশনে। 71 টেলিভিশনে মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করার পরে, ফারজানার উপর শাকিল আহমেদ গ্রেপ্তার করার পরে 71 টিভির দায়িত্ব দেওয়া হয়েছে ইউনূস জামানার পছন্দের লোককে। সেখান থেকে ওই সময়ের যারা ছিলেন তাদের সবাইকে তাড়িয়ে দেওয়া হয়েছে।
ডিবিসি নিউজে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন জাহিদুল হাসান পিন্টু, প্রণব সাহা সহ অন্যান্যরা। তাদের সবাইকে চাকরিচ্যুত করে অন্যদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। এবং ডিবিসি নিউজের প্রধান যিনি মঞ্জুরুল ইসলাম, তিনি থেকেও নেই, তাকে কেউ দেখছেন না। ডিবিসি নিউজ এখন ইউনুস জামানার লোকদের দ্বারা পরিচালিত, তাদের মতো করে করা হচ্ছে। প্রায় সকলকে পূর্বের যারা ছিলেন তাদের চাকরিচ্যুত করা হয়েছে। 21 টেলিভিশনের বার্তা প্রধান রাশেদ চৌধুরী সহ অনেকেই চাকরিচ্যুত করা হয়েছে। সারা বাংলাদেশের করেসপন্ডেন্টদের চাকরিচ্যুত করা হয়েছে। সেখানে বসানো হয়েছে তাদের মতো করে অন্য কাউকে। এটিএন নিউজের প্রভাস আমিনকে সরিয়ে দিয়ে সেখানে বসানো হয়েছে শহীদুল আজমকে। এটিএন বাংলায় জয় মামুনকে সরিয়ে দিয়ে বসানো হয়েছে তাদের মতো করে লোক। আর টিভির সৈয়দ আশিক রহমান সহ যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বৈশাখী টেলিভিশনের অশোক চৌধুরী, সাইফুল ইসলাম সহ পূর্বের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তাদের সরিয়ে দিয়ে অন্যদেরকে বসানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট টিভিতে মামুন আবদুল্লাহকে সরিয়ে দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে আশিস সৈকত, অনিমেষ কর, বিপ্লব রহমান সহ অনেককে। এশিয়ান টিভির বার্তা প্রধান বেলালকে সরিয়ে দিয়ে বসানো হয়েছে সিরাজুল ইসলামকে। দেশ টিভির বার্তা প্রধান পদে বসানো হয়েছে মোহাম্মদ মহিউদ্দিনকে। চাকরিচ্যুত হয়েছেন শামীমা আক্তার, জয় কুমার যাদব সহ অন্যরা। সময় টিভি জোবায়ের আহমেদকে সরিয়ে দিয়ে বসানো হয়েছে শম্পা রহমানকে। চাকরিচ্যুত হয়েছেন মোস্তফা দানেশ, খাদ মোহাম্মদ রুবেল, লোপা সহ অন্যদেরকে। গাজী টিভির বার্তা প্রধান পদে বসানো হয়েছে গাউসুল আজম বিপুকে। মোহনা টিভির হেড অব দি নিউজ পদে বসানো হয়েছে শাহিন রেজাকে। গ্লোবাল টিভির প্রধান সম্পাদক হিসাবে বসানো হয়েছে নাজমুল আশরাফকে। বাংলা টিভির থেকে চাকরিচ্যুত হয়েছেন নজরুল কবির। নাগরিক টিভির থেকে চাকরিচ্যুত হয়েছেন দীপ আজাদ সহ অন্যরা। চাকরিচ্যুত হয়েছেন এখন টিভির নিউজ রুম এডিটর সহ অন্যরা। গ্রিন টিভির বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রতিদিন নঈম নিজামকে তো পূর্বেই বললাম চাকরিচ্যুত। ইত্তেফাকে নির্বাহী সম্পাদক পদে দায়িত্ব বসানো হয়েছে বিদেশ থেকে আনা এক ব্যক্তিকে, যিনি ভিন্ন ঘরানার মানুষ। জায়জাদিনে নির্বাহী সম্পাদক পদে বসানো হয়েছে খুরশিদ আলমকে। দৈনিক ভোরের আকাশের ভারপ্রাপ্ত সম্পাদক পদে বসানো হয়েছে আর এক ব্যক্তিকে। রংধনু গ্রুপের মালিকানাধীন দৈনিক বাংলাদেশের মুস্তাফিজ শফিকে সরিয়ে দিয়ে বসানো হয়েছে মোরসালিন বাবলাকে। যমুনা গ্রুপের পত্রিকা যুগান্তরের সম্পাদক এবং প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি ছিলেন সাইফুল আলম, তাকে সরিয়ে দিয়ে বসানো হয়েছে সেখানে আব্দুল হাই শিকদারকে। আমিন মোহাম্মদের মালিকানাধীন সময়ের আলো সম্পাদক কমলেশ রায়কে সরিয়ে শাহনেওয়াজকে বসানো হয়েছে। এভাবে জনকণ্ঠ দখল করা দৈনিক দেশ রূপান্তর সহ ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার অধিকাংশ জায়গায় যারা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, গুরুত্বপূর্ণ রিপোর্টার ছিলেন, স্পেশাল করেসপন্ডেন্ট, চিফ রিপোর্টার, চিফ নিউজ এডিটর সহ সিটি এডিটর, তাদের সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে এবং মামলায় আসামি করা হয়েছে। চাকরিচ্যুত যে সকল সাংবাদিক, যার পরিমাণ যে খুব ভয়ঙ্কর অবস্থা, যে চাকরিচ্যুত সংখ্যা প্রায় 1350, 1350 জন চাকরিচ্যুত হয়েছেন। তাদের পরিবার পরিজন চরম মানবতার পরিস্থিতির ভিতরে আছে। গাজীপুরে একজন সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে হত্যা করা হলো। বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় এই সংবাদটি আসে নাই, কিন্তু তাদের একজন রিপোর্টারকে নিয়ে হেনস্থা করার অভিযোগে বিশাল নিউজ সিরিজ করা হয়েছিল। যে সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হলো তিনি কি সাংবাদিক না? ডেইলি স্টারে প্রথম পাতায় তিনি তো ঠাঁই পেলেন না, অনেক পত্রিকায় ঠাঁই পেলেন না। তাহলে কোনোভাবেই এই আমলে মব হয়েছে, সাংবাদিক নির্যাতন হয়েছে, সাংবাদিকরা চাকরিচ্যুত হয়ে গেছেন, কোন নিয়ম কোন ছাড়া তাড়িয়ে দেওয়া হচ্ছে, লাঞ্ছিত হচ্ছেন। কদিন পূর্বে দেখলাম একজন সাংবাদিকের গলায় জুতার মালা পরিয়ে ভিডিও করে বলা হচ্ছে, তুমি বলো আর কোনদিন পলিটিক্যাল নিউজ করবে না। তিনি বলছেন আর কোনদিন পলিটিক্যাল নিউজ করবে না, এভাবে কান ধরে। একজন বয়স্ক মানুষ। এভাবেই মুক্ত স্বাধীনতা বাংলাদেশে ইউনুস জামানায় সাংবাদিকদের ভিতর উচ্চকিত কণ্ঠের কথা বললেন যারা। তৃতীয় মাত্রা খ্যাত জিল্লুর রহমান, তিনি তো বলছেন আমাকে মেরে ফেলবেন, মেরে ফেলতে পারেন, আমার কণ্ঠ রোধ করতে পারবেন না, এখানে কাজ করতে পারবো না, প্রয়োজন বিদেশে চলে যাব। এমনও বলছেন যে শেখ হাসিনা সরকার আমলও এমন আচরণ আমাদের সঙ্গে কেউ করেনি। সাংবাদিক মাসুদ কামাল বলছেন আমাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে অথবা আমাকে গ্রেপ্তার করা হতে পারে, আমি আমার কণ্ঠ স্তব্ধ করব না। মঞ্জুরুল ইসলাম পান্না 21 টেলিভিশন খ্যাত সাংবাদিক, তার ভিডিওতে দেখলাম তিনি বলছেন যে আমাকে হত্যা করা হবে। এভাবে মুক্ত
চিন্তা চেতনায় যারা কথা বলেন তারা কোথায় এখন? আনিস আলমগীর সিনিয়র সাংবাদিক, তাকে যে কোনো মুহূর্তে একই পরিস্থিতির মোকাবেলা হতে হবে এভাবে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তীব্র আওয়ামী লীগ বিরোধী মোস্তফা ফিরোজ বলছেন আওয়ামী লীগের 16 বছরে যা হয়নি এখন তাই হচ্ছে। কোন পত্রিকায় সত্য কথা লেখার মতো সুযোগ নেই, সাপ্লাই দেওয়া নিউজ ছাপতে হবে। কেউ বিদেশে বসে এটা কাশি দিলেও সেটা নিউজ হয়ে যাবে যদি তারা ইউনুস জামানের ঘনিষ্ঠ জন হন। দেশের ভিতর কেউ ফেসবুকে স্ট্যাটাস দিলে তা প্রথম পাতায় বড় করে বক্স নিউজ হয়ে যাবে। এমনকি বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে বিজয়ের মহানায়ক বঙ্গবন্ধুর নামটি উচ্চারণ করা যাবে না। এভাবেই বাংলাদেশের মুক্ত স্বাধীনতা। যারা শেখ হাসিনা আমলে পান থেকে চুন খসলেই সোচ্চার হয়ে উঠতেন, প্রেস ক্লাবের সামনে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, মানববন্ধন করতেন, পত্রিকার এক পাতায় কালো আকারের সিম্বলিক শোক প্রকাশ করতেন, তারা এখন কোথায়? প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, স্টারের সম্পাদক মাহফুজ আনাম, আপনাদের মুক্ত চিন্তার বহিঃপ্রকাশ কোথায়? যদিও মাহফুজ আনাম একটা আর্টিকেল লিখেছেন, সেখানে সাংবাদিক নিবর্তনের চিত্র কিছুটা তুলে ধরেছেন। মতিউর রহমান চৌধুরী মানব জমিনের, তিনি বলেছেন কোথায় মুক্ত স্বাধীনতা? ডেইলি নিউজের সম্পাদক নুরুল কবিরের কথার ভিতরে সেরকম অনেক কিছু বেরিয়ে আসছে। অধিকাংশ পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়া এখন ইউনুস মিডিয়ায় পরিণত হয়েছে। তার মব বাহিনী যা চাইবে তা হবে। একজন সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করায় 5 জন সাংবাদিকের চাকরি চলে যায়। সময় টেলিভিশনে গিয়ে হুমকি দিয়ে আসে হাসনাত আব্দুল্লাহ। একটি প্রেস রিলিজ ছাপাবার অপরাধে কালের কণ্ঠে নির্বাহী সম্পাদককে জোর করে রেজিগনেশন লেটারে স্বাক্ষর দেওয়াতে হয়। অধিকাংশ পত্রিকার মালিকরা জানে না পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়া কিভাবে চলছে, দখল হয়ে গেছে। এইরকম দখল নৈরাজ্য বাণিজ্য কি মুক্তিযুদ্ধের বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়েছে? কখনোই হয় নাই। এতগুলো মানুষ হত্যা মামলায় আসামি হয়েছে যারা সাংবাদিক, কোনোদিন হয়নি। কোন সাংবাদিক কি কারাগারে ছিল শেখ হাসিনা আমলে? না। কোন মামলা হলেও তারা জামিন পেয়েছেন, হাইকোর্টে মামলা স্থগিত হয়েছে। আমি তো প্রথম আলো ডেইলি স্টারের অসংখ্য মামলার লয়ার ছিলাম, ডেইলি যুগান্তরের সম্পাদক, প্রকাশকের লয়ার ছিলাম, অনেক সাংবাদিকের মামলা করেছি। আমার জেলা পিরোজপুরের অসংখ্য সাংবাদিক মামলা আসামি হয়েছিলেন, তাদের পক্ষে আমি লয়ার ছিলাম। বরিশালের সাংবাদিকদের পক্ষে লয়ার ছিলাম। চিটাগাং, সিলেট, কুমিল্লার সাংবাদিকদের পক্ষে লয়ার ছিলাম। ইউনুস জামানায় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা একটা মামলাই হাইকোর্টে স্থগিত হয়েছে? রেজাল্ট নো। মামলায় কোনো কোর্ট আদেশ দেওয়ার মতো অবস্থা আছে বলে আমার মনে হয় না। আজকে এত সাংবাদিক কারাগারে, এত সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, এমনকি আইসিটি ট্রাইব্যুনাল, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালেও তাদের নামে দরখাস্ত দিয়ে রাখা হয়েছে যে তোমরা সে মামলায় আসামি হবে। ইউনুসের মুক্ত স্বাধীনতা এভাবেই চলছে। কোথায় আমাদের সুশীলরা, যারা পান থেকে চুন খসলেই অভিযোগ করতেন, আন্তর্জাতিক মিডিয়ায় কথা বলতেন? তাদের কণ্ঠে কি স্তব্ধ হয়ে গেছে? নাকি মবের ভয়ে? নাকি ইউনুস অত্যন্ত প্রিয়, এই জন্য তার জামানায় সাংবাদিক খুন হলেও, এভাবে নির্যাতিত হলে, এভাবে চাকরিচ্যুত হলে কিছু বলা যাবে না? দেখা যাক সময় কোথায় যায়। আমরা সময়ের অপেক্ষায় থাকি। মুক্ত স্বাধীনতা, মুক্ত গণমাধ্যমের কথা যারা বলেছিলেন তাদের চেহারা ক্রমান্বয়ে পরিষ্কার হচ্ছে। যদিও প্রবাসী সাংবাদিকরা স্টেটমেন্ট দিচ্ছেন। গতকাল দেখলাম 200-র উপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্টেটমেন্ট দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোচ্চার কণ্ঠ দেখলাম। স্বাধীনতা যুদ্ধের পরাজিত ব্যক্তি যারা যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পেয়েছে তাদের ছবি টানিয়ে বাহবা কুড়াবার চেষ্টার বিরুদ্ধে ছাত্ররা জেগে উঠেছে। দেশে স্বাধীনতা বিরোধী চক্রকে পুনর্বাসন করবার জন্য যে চক্রান্ত, সেই চক্রান্তের একটি রচনাপত্র হচ্ছে এই জুলাই ঘোষণা। এর মধ্যে কোনো যুক্তি নেই, কোনো আইন নেই, কোনো প্রত্যাশা নেই, কোনো এগিয়ে যাওয়ার প্রত্যয় নেই, কোনো চেতনা নেই। মূলত এটি এমন একটি রচনা যে রচনা ইতিমধ্যেই মানুষের মধ্যে তো কোনো প্রভাব ফেলেইনি, বরং বাংলাদেশের জনগণ এটিকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে ব্যবহার করবার পরে। এবং যে নির্বাচিত সরকারই আসবে, সেই সরকার এই ঘোষণাপত্র গ্রহণ করবার কোনো কারণই নেই। যদিও অনেক দলই
ক্ষমতায় যাবার জন্য মুরব্বীদের, বিশেষ করে পরাশক্তি সমূহকে ম্যানেজ করবার জন্য কাচুমাচু করে গিয়ে এইসব ঘোষণাপত্রে বিভিন্ন অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন, কিন্তু এইসব স্বাক্ষরে কোনো ভিত্তি নেই। এই দিয়ে বাংলাদেশে কিছুই হবে না, বাংলাদেশের জনগণের এই দিয়ে কিছুই যায় আসে না। বাংলাদেশের জনগণ এখন অপেক্ষা করছে যে কবে একটি অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়। আমি আবারও বলছি, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়, এই জন্য বাংলাদেশের জনগণ অপেক্ষা করছে। এবং গত 1 বছরে জনগণের কাছে জনগণ যে ভোগান্তি 1 বছর ধরে পোহাচ্ছেন, জনগণ যে অতল গহ্বরে আশাহীন একটা অবস্থায় আছেন, জনগণের নিকট আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগ নেত্রী, জাতির জনকের কন্যা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এবং যে কোনো প্রকারই হোক, একটি অংশগ্রহণমূলক নির্বাচন হলে সেই নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ নির্বাচনমুখী দল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। একটি পরিবেশ, ন্যূনতম পরিবেশ পেলেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং সেই নির্বাচনে অবশ্যই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে আবারও তাদের ভালোবাসা, তাদের অকৃত্রিম আবেগ, অনুভূতি দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন। এবং সেক্ষেত্রে এই ঘোষণাপত্রের কোনো মূল্য জাতির কাছে নেই। যে আমি নির্বাচনের প্রসঙ্গে একটু পরে আসছি। এই যে ঘোষণাপত্রটি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে পাঠ করলেন, সেখানে বিএনপি, জামাত সহ অন্যান্য নেতারাও ছিলেন। আপনি বললেন যে তারা একটু ফটো সেশনও করেছেন, সেখানে আবার বেলুন দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে, এমন ঘটনাও ঘটেছে। এখন এইটার পরে দেখলাম যে জামায়াত ইসলামী বা অন্য আরো কয়েকটি দল তারা প্রতিক্রিয়া জানিয়েছে, তারা নাকচ। কিন্তু এই ঘোষণাপত্রের মধ্যে বলা হয়েছে যে এটি তারা আগামী নির্বাচনে যে সরকার ক্ষমতায় আসবে তারা এটিকে সংবিধানে সন্নিবেশ করবে, সংবিধানে যুক্ত করবে। তো এই ক্ষেত্রে বাধ্যবাধকতা কতটুকু? ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আপনারা বললেন যে এটি আপনারা তো কিছুই মনে করছেন না, এটি টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেওয়ার মাত্র প্রত্যাখ্যান করলেন বা মানুষ প্রত্যাখ্যান করলো। কিন্তু বিএনপি তো এর একটি বড় স্টেক হোল্ডার, দেখলাম তারা অন্ততপক্ষে দৃশ্যমান, তারা মঞ্চেও ছিল, এবং এটির মধ্যে এই যতগুলো পয়েন্ট তার মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে যে বিএনপির এক ধরনের প্রভাব আছে। আপনার কি মনে হয় যে বিএনপি যদি ক্ষমতায় আসে, যে কোনো এই মঞ্চে ছিল এবং তারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার এই মুহূর্তে এই জুলাই সনদের ক্ষেত্রে, এবং বলা হচ্ছে যে এই জুলাই সনদের যতগুলো পয়েন্ট এগুলো ম্যাক্সিমাম হচ্ছে বিএনপির তরফ থেকে দেওয়া হয়েছে এবং তাদের প্রভাবটি সব জায়গায়। এখন সেই বিএনপি যদি নির্বাচনের মধ্যে দিয়ে হোক বা যে কোনো প্রক্রিয়া যদি ক্ষমতায় আসে, আপনার কি মনে হয় যে তারা কি এগুলোকে সংবিধানে সন্নিবেশ করবে, সেই বা বাধ্যবাধকতার জায়গাটি তারা কিভাবে দেখতে পারে? বিএনপি এখন মূলত প্রফেসর ইউনূসকে খুশি করে, তাকে তোষামোদী করে, তাকে দিয়ে তাদের যে মূল সমস্যাটি, তাদের বেশ কিছু নেতাদের উপরে যে আন্তর্জাতিক এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা আছে, প্রফেসর ইউনূসকে দিয়ে তারা সেই আন্তর্জাতিক যে মহল তাদের প্রতি অখুশি আছে, তাদেরকে খুশি করবার জন্য প্রফেসর ইউনূসকে ব্যবহার করছেন। এবং তারা প্রফেসর ইউনূস যা যা বলছেন তাতেই হ্যাঁ হ্যাঁ করছেন। হ্যাঁ হ্যাঁ করে তারা কোনোভাবেই একটি যেন তেন নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাস্তবতা হচ্ছে যে ক্ষমতায় যাবার জন্য তারা যে অপেক্ষা করছেন এটি এক ধরনের বাস্তবতা। ক্ষমতায় যদি তারা নির্বাচিত হয়ে যান তখন আরেক ধরনের বাস্তবতা সৃষ্টি হবে। আমি বিশ্বাস করি বিএনপির মতো রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায় জনগণের ভোটে, তবুও তারা এই জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের সংবিধানে সন্নিবেশন করতে পারবেন না। এবং এই ঘোষণাপত্র বাংলাদেশের সংবিধানের যে মৌলিক কাঠামো, আমাদের সংবিধান মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে অর্জন, সেই অর্জনগুলোকে আমাদের সংবিধানে সন্নিবেশন করা হয়েছে। তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ রাত দিন পরিশ্রম করে, যারা দায়িত্বে ছিলেন তারা রাত দিন পরিশ্রম করে এই বিষয়টি দাঁড় করিয়েছেন। এরপরে অনেক চুলচেরা বিশ্লেষণ হয়েছে। 50 বছরে সংবিধানের অনেক সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে জুলাই ঘোষণাপত্রটি সংবিধানে সন্নিবেশন করবার মতো কোনো স্কোপ বা এটিকে
আইনগত ভিত্তি দেওয়ার মতো কোনো স্কোপ বিএনপিও রেডি করতে পারবে না। কারণ সংবিধানের মৌলিক যে চেতনা, সেই চেতনার পরিপন্থী কোনো বিষয় সংবিধানে যদি সংসদের সংখ্যাগরিষ্ঠতার জোরেও সেখানে পাশ করা হয়, তাহলে সেটি যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি আদালতে গেলে এটি বাতিল বলে গণ্য হয়। ইতিপূর্বেও 8ম সংশোধনী একটি পার্ট বাতিল হয়েছে, অন্যান্য সংশোধনী নিয়েও অনেক ধরনের 7ম সংশোধনী, 5ম সংশোধনী বাতিল হয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলো মাথায় রেখে দায়িত্বশীল রাজনৈতিক, এখন বিএনপি যে জায়গায় আছে সেই জায়গা যখন ক্ষমতায় যাবে সেই জায়গাটা ভিন্নতর। কারণ ক্ষমতায় যাবার আগে অনেক ধরনের কথা বলা যায়, ক্ষমতায় গিয়ে যখন পারিপার্শ্বিকতা এবং দায়িত্বের ভারটা বাড়ে তখন অনেক কিছুই চাইলেও অনেকের পক্ষে করা সম্ভব হয় না। বিএনপিও এখন বাধ্য হয়ে আপনার এই অনেক কথাই হয়তো বলছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপির পক্ষেও এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। আরেকটা বিষয়, আপনি ঘোষণাপত্রের পয়েন্টগুলো নিশ্চয়ই দেখছেন, সেখানে 72-এর সংবিধানটাকে একেবারেই বলা যায় যে অবহেলা করা হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধের বিষয়টি উল্লেখ করেছে কিন্তু খুবই কম। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা কয়েক দফার কথা যতগুলো বলেছে সেইখানে আবার কিছু তথ্য তারা তুলে ধরেছে। এমনকি 24-এর যে তথ্যটি, সেখানে যেমন আমরা এতদিন শুনলাম যে আওয়ামী লীগের সরকারের সময় বা আন্দোলনে, জুলাই আগস্ট আন্দোলনে কেউ বলছেন 1500, কেউ বলছেন 1400, কেউ বলছেন 2000 মানুষ মারা গেছে, আওয়ামী লীগ তাদেরকে মেরে ফেলেছে ইত্যাদি, এবং যা নিয়ে বিচারও চলছে। কিন্তু আজকে দেখলাম প্রায় 1000-এর কথা বলা হয়েছে। মানে এটি কি আওয়ামী লীগের সাথে কোনো একটু হচ্ছে, সমঝোতা হচ্ছে কিনা? কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে লাশের সংখ্যা কমানো হচ্ছে কিনা। আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, আওয়ামী লীগ সমঝোতা করে রাজনীতি করবার দল নয়। আওয়ামী লীগ সংগ্রামী রাজনৈতিক দল। আওয়ামী লীগ সমঝোতা রাজনীতি বিশ্বাস করে না। আর যে ব্যক্তিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করবার জন্য, বাংলাদেশের সম্ভাবনাকে ধ্বংস করবার জন্য ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতাড়ন করেছে, সেই ব্যক্তির সঙ্গে আওয়ামী লীগ কখনোই সমঝোতা আপোষ করতে পারে না। এটা সম্ভব নয়। আমি একটা জিনিস আপনাকে স্পষ্ট করে বলি, বীর কখনো ষড়যন্ত্র করে না, সাহসী মানুষ ষড়যন্ত্র করে না। ষড়যন্ত্র করে ভীরু, কাপুরুষ, লোভী, চতুর, ধূর্ত, এই ধরনের মানুষরা। প্রফেসর ইউনূস 2য় শ্রেণীর মানুষ। তিনি বীরও নন, তিনি সাহসীও নন। তিনি একজন ষড়যন্ত্রকারী, তিনি কাপুরুষ, তিনি ধূর্ত। এই ব্যক্তিটি তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা এবং 1971 সালে যে হায়নারা পরাজিত হয়েছে তাদের একটি সুশীল ভাষণ হচ্ছে প্রফেসর ইউনূস। প্রফেসর গোলাম আজম, আমি আগেও বলেছি, প্রফেসর গোলাম আজমের একটি সুশীল ভাষণ হচ্ছে প্রফেসর ইউনূস। তবে প্রফেসর গোলাম আজমের সঙ্গে প্রফেসর ইউনূসের পার্থক্য হচ্ছে, প্রফেসর গোলাম আজম যা বিশ্বাস করতেন, যা করতেন তাই বলতেন, আর প্রফেসর ইউনূস যা বিশ্বাস করেন, যা করেন তা বলেন না। প্রফেসর ইউনূস, গোলাম আজমের কোনো মুখোশ ছিল না, প্রফেসর ইউনূসের মুখোশ রয়েছে। তো সুতরাং এই মুখোশধারী একজন স্বাধীনতা বিরোধী ব্যক্তির সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের সমঝোতার কোনো প্রশ্নই আসে না। একটি কথা খুব স্পষ্ট করে বলি, এরা যে 1000 বলেছে, আন্দোলন পূর্ব সময়ে অর্থাৎ 5ই আগস্ট পূর্ব সময়ে তারা খুঁজেও 1000 আন্দোলনকারী নিহত হয়েছেন, এই সংখ্যা তারা এখনো বের করতে পারেননি, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, এই আন্দোলনকারীরাও অনেকেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রফেসর ইউনূসের মেটিকুলাস প্ল্যানে যে স্নাইপার শুটাররা ছিল, সেই স্নাইপার শুটারদের দ্বারাই তারা নিহত হয়েছেন। সুতরাং এই সমস্ত দায় দায়িত্ব আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে আওয়ামী লীগের বিচার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী রাজনৈতিক দল হিসাবে বিশ্ববাসীর কাছে চিহ্নিত করবার যে প্রক্রিয়া তিনি চেষ্টা করছেন, এই খায়েশ তার পূর্ণ হবে না। এই খায়েশ তার পূরণ হবে না, বরং একসময় না একসময় এই ধোঁয়াশা কেটে যাবে এবং হত্যাকারী এবং হত্যার মূল হুকুমদাতা, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী যে প্রফেসর ইউনূস এবং তার বাহিনী, দেখুন আমাদের দেশে বর্গী এসেছে, আমাদের দেশে দস্যু পড়েছে। এখন প্রফেসর ইউনূস থেকে শুরু করে তার উপদেষ্টা, তার চারপাশে যত লোক আছে, দেখেন ম্যাক্সিমাম মানুষই হচ্ছে বিদেশি নাগরিক।
হ্যাঁ, জন্ম বাংলাদেশে হতে পারে, জন্মগতভাবে বাংলাদেশি হতে পারে, কিন্তু তারা অন্য দেশের প্রতি আনুগত্য স্বীকার করে বিদেশি নাগরিক হিসাবে তারা সেই দেশের সিটিজেনশিপ বা শপথ গ্রহণ করেছেন। এই ব্যক্তিদের বাংলাদেশের প্রতি তাদের আনুগত্য কতটুকু আছে এটি অবশ্যই প্রশ্ন সাপেক্ষ, এবং তারা যেভাবে দুর্নীতি এবং লুটপাট করছেন তা বাংলাদেশের ইতিহাসে এত দুর্নীতি এবং লুটপাট আর কখনো হয়নি। আপনি মানি লন্ডারিং এর কথা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় মানি লন্ডারের নাম হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি হিলারি ক্লিন্টনকে সেই আমলে কত মিলিয়ন ডলার দিয়েছেন, সেই টাকা কি উনি আমেরিকায় ছাপিয়ে বানিয়েছিলেন নাকি বাংলাদেশে টাকা পাচার করেই? তখন তো তার পৃথিবীর অন্য কোথাও ইনভেস্টমেন্ট ছিল না, এবং সেই থেকে শুরু করে আমেরিকা, ফ্রান্স, নরওয়ে, কোথায় প্রফেসর ইউনূসের ইনভেস্টমেন্ট নাই? সব জায়গায় ইনভেস্টমেন্ট আছে। এখন সেই ইনভেস্টমেন্ট গুলোকে আপনি সামাজিক ব্যবসার নামই দেন আর যৌথ ব্যবসার নামই দেন, ইনভেস্টমেন্টের টাকাটি জোগাড় করেছে প্রফেসর ইউনূস, এবং সেটি বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফেলা টাকারই অংশ। তো সেখানে সবচেয়ে বড় মানি লন্ডারের নাম হচ্ছে প্রফেসর ইউনূস, এবং প্রত্যেকটা উপদেষ্টা যারা আছেন বিদেশি নাগরিক, তারা প্রত্যেকেই দুই হাতে দুর্নীতি করছেন, এবং এই দুর্নীতির টাকা তারা তাদের যে রেসিডেন্স ডেসে তারা পাঠিয়ে দিচ্ছেন। এই কথাটি আজকে কেউই, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মুখে মুখে চাউর হয়েছে। প্রকাশ্যে চাঁদাবাজিতে হচ্ছেই, কথা তো উঠছেই যে চাঁদা ওঠে চাটগায়, ভাগ যায় যমুনায়। এই কথাগুলো তো আর আমাদের কথা না, এই কথাগুলো তো বাংলাদেশের মানুষই বলছে। এবং এই চাঁদার টাকা দিয়ে এখন কেন যে ব্যক্তিকে 111-এ যখন প্রধান উপদেষ্টা হতে বলা হয়েছিল তখন নাকি তিনি 5 বছরের সময়সীমার নিচে সরকারের দায়িত্ব নেবেন না বলেছিলেন, এবং তিনি বারবার করে বিভিন্ন সময় গর্ব করে বিভিন্ন শোনা যাচ্ছে আমাকে? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, বারবার বিভিন্ন মিডিয়ায় গর্ব করে বলেছেন। আবার এইবারও তিনি ক্ষমতা গ্রহণ করার পরে কিন্তু সহসা নির্বাচন দেবার কথা তিনি বলেননি। তিনি দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলেছেন এবং ক্ষমতার কালকে দীর্ঘায়িত করবার বহু চক্রান্ত করেছেন। কিন্তু যখন থলের বিড়াল আস্তে আস্তে বের হতে শুরু করলো সারা বাংলাদেশে তার সাঙ্গপাঙ্গরা, তিনি তো এখন হচ্ছে চাঁদাবাজদের সর্দার, চোরদের সর্দার, ডাকাতদের সর্দার। সমস্ত বাংলাদেশে ডাকাত পড়েছে, ছোট ছোট বাচ্চাগুলোকে তারা ডাকাত বানিয়েছে, চোর বানিয়েছে, চাঁদাবাজ বানিয়েছে। সবচেয়ে বড় ক্ষতিটা প্রফেসর ইউনূস বাংলাদেশের যে সমাজে করে গেলেন, যে সমাজে সিনিয়রদের প্রতি জুনিয়রদের যে একটি মান্যতা, একটি ভব্যতা, একটি মানুষের প্রতি মানুষের যে মমত্ববোধ, শ্রদ্ধাবোধ, এই জিনিসটা একদম প্রফেসর ইউনূস এবং তার কিছু উত্তেজিত সহকর্মীরা সারা বাংলাদেশের আমাদের তরুণ প্রজন্মের মাঝে এই জিনিসটা ধ্বংস করে দিয়ে গেলেন। এই সমাজটা রিবিল্ড করা, এই সমাজটাকে আবার পরমত সহিষ্ণু সমাজ হিসাবে নতুন করে গড়ে তোলা, এখানে মুক্তমনা মানুষের বসবাসের, নিঃশ্বাস নেবার পরিবেশ তৈরি করা, এই জায়গাটি সহসা তৈরি করা আমাদের পক্ষেও সম্ভব হবে না। এটি বাস্তবতা। আমরা যতই বড় রাজনৈতিক দল হই, যতই জনসম্পৃক্ত রাজনৈতিক দল হই, প্রফেসর ইউনূস যে ক্ষতিটি সমাজের করে গেলেন সেই ক্ষতি কেউ পোষাতে পারবে না। এবং তিনি কেন নির্বাচন ঘোষণা করছেন কারণটি হচ্ছে তিনি বুঝে গেছেন যে তিনি এ যাবৎকালে বাংলাদেশের যতগুলো সরকার প্রধান এসেছে সবচেয়ে অজনপ্রিয় সরকার প্রধান হিসাবে তিনি আবির্ভূত হয়েছেন। অতএব তার এখন সেফ এক্সিট দরকার, কিন্তু সেফ এক্সিট প্রফেসর ইউনূসের ভাগ্যে জুটবে না ইনশাল্লাহ। জি, আমি এই নির্বাচনের প্রসঙ্গটিতে আসতে চাচ্ছিলাম। সেটি হচ্ছে যে ডক্টর ইউনূস আজকে গতকালকে একটি রোড ম্যাপ ঘোষণা করেছে যে রমজানের আগে ভোট, অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে ভোট করার জন্য তিনি নির্বাচন কমিশনকে বলবেন। এখন এই প্রশ্নটির, এই কথাটির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে। সম্পৃক্ততা হচ্ছে তারা নির্বাচন যেমন বলছে, নিরপেক্ষর কথা বলছে, সুষ্ঠু বলছে, অবাধ বলছে, কিন্তু অংশগ্রহণমূলক শব্দটি তারা বলছে না। তার মানে হচ্ছে ধরাই যায় যে হয়তো তারা আওয়ামী লীগকে হিসেবের বাইরে রেখে দিয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দল, এত বড় একটি দল যেখানে
বলা হচ্ছে কমপক্ষে 40 থেকে 50% ভোটার আছে আওয়ামী লীগের। যদি এই সরকারের সময়ে বা এই নির্বাচন কমিশন যদি আওয়ামী লীগকে যে কোনো প্রক্রিয়ার বাইরে রেখে নির্বাচনে যেতে চায়, নির্বাচনে যায়, আওয়ামী লীগ তখন কি করবে? আমি এটুকু বিশ্বাস করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, বাংলাদেশে ভবিষ্যতে যে নির্বাচন হবে সেই নির্বাচন প্রফেসর ইউনূস সরকার প্রধান থাকা অবস্থায় হবে না, তার অধীনে নির্বাচন হবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে নির্বাচন হবে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। এটা পৃথিবীর যে কোনো গাধাও বোঝে। তো পৃথিবীর যারা যে সমস্ত রাষ্ট্র আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার হচ্ছে গিয়া একতরফা নির্বাচন করবার অভিযোগ উত্থাপন করেছিলেন, অথবা বিভিন্ন 5ই আগস্ট পরবর্তীতে যারা অনেকেই আওয়ামী লীগের আমলে একতরফা নির্বাচন করার অভিযোগে আমাদেরকে অভিযুক্ত করেছেন, সেই দেশগুলোর তাদেরই দায়িত্ব হচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হচ্ছে যে অভিযোগে তারা আওয়ামী লীগকে অভিযুক্ত করেছিলেন একই অভিযোগে তারা নিজেরা অভিযুক্ত হবেন না। তাদেরই দায়িত্ব হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন পরিবেশ সৃষ্টি করা, এবং বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনেরই পরিবেশ সৃষ্টি হবে। এটি ইনশাল্লাহ তৈরি হবে। আরেকটি বাংলাদেশের ইতিহাস, আমরা এই কথা সত্য যে আমরা 24 সালে একতরফা নির্বাচন করেছি, 14 সালে আমরা নির্বাচন করেছি, সেখানে বিএনপি জামাত অংশগ্রহণ করেনি, কিন্তু আমরা কিন্তু 14 সালে নির্বাচন করবার পরে আমরা গভর্নমেন্ট কন্টিনিউ করতে পেরেছি। 24 সালে নির্বাচন করার পরে আমরা গভর্নমেন্ট কন্টিনিউ করতে পারিনি, এটি বাস্তবতা, এটিকে আমাকে স্বীকার করতে হবে। এবং এই দুটি নির্বাচন 14 এবং 24 নির্বাচনে যেহেতু বিরোধী দলগুলো অংশগ্রহণ করেনি, নির্বাচনটি সেভাবে গ্রহণযোগ্য হয়নি। এটি এই বাস্তবতাটা আমাকে মেনেই রাজনীতি করতে হবে, স্বীকার করতে হবে। এবং এর জন্য আমি অবশ্যই একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল বলেই আমাদেরকে বাধ্য হয়ে একতরফা নির্বাচন করতে হয়েছে। এ কারণে আমি দুঃখিত ব্যক্তিগতভাবে, এবং আমার অনুভূতিটা এইখানে। কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে, আপনি আওয়ামী লীগের জন্মের পর থেকে 49 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে, যে সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, সেই সকল নির্বাচনে নির্বাচিত সরকার সে যতই পরাক্রমশালী হোক, তার পিছনে পাকিস্তান সশস্ত্র বাহিনী বা বাংলাদেশ সশস্ত্র বাহিনী যতই ঐক্যবদ্ধ থাকুক, যতই তাদেরকে সাপোর্ট দিক, সেই নির্বাচনের পরে সরকারগুলো বেশি দিন টিকতে পারেনি। আপনি 96 সালে 15 ফেব্রুয়ারি, 91 সালে একটি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতা এসেছিল। 96 সালে বিএনপি ক্ষমতায় থেকে 15 ফেব্রুয়ারি নির্বাচন করে, 15 ফেব্রুয়ারিতে নির্বাচন করে আপনার 30 মার্চে মাত্র 1.5 মাসের মাথায় তাদের পতন হয়েছিল, পদত্যাগ করতে বিএনপি বাধ্য হয়েছিল। একটি জনসম্পৃক্ত রাজনৈতিক দল হবার পরেও বিএনপিকে পদত্যাগ করতে হয়েছিল 96 সালে 30 মার্চে, মাত্র 1.5 মাসের মাথায়। ঠিক একইভাবে 86 সালে নির্বাচন এবং 88 সালে নির্বাচন, 88 সালে 3রা মার্চ যে নির্বাচন এরশাদ সাহেব করেছিলেন, এরশাদ সাহেবের পেছনে দেশি বিদেশি আন্তর্জাতিক সকল শক্তি ছিল, সেনাবাহিনী ছিল, পুরো সশস্ত্র বাহিনী ছিল, পুরো প্রশাসন ছিল, এবং জাতীয় পার্টি নামক একটি রাজনৈতিক দলও কিন্তু এরশাদ সাহেবের সঙ্গে ছিল। এরপরও এরশাদ সাহেব ক্ষমতার কালকে দীর্ঘায়িত করতে পারেননি। একইভাবে আইয়ুব খান যে বেসিক ডেমোক্রেসি নির্বাচন করেছিল, আইয়ুব খানও কিন্তু প্রচন্ড পরাক্রমশালী সরকার প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন পাকিস্তানে। এবং বাস্তবতা হচ্ছে আজকে যে পাকিস্তান, যে আধুনিক পাকিস্তান, সেই পাকিস্তানের ভিত্তি কিন্তু আইয়ুব খানের হাত দিয়ে রচিত হয়েছিল। এটাকে অস্বীকার করবার জন্য নাই। আইয়ুব খান আমাদেরকে বঞ্চিত করেছেন, তৎকালীন পূর্ব পাকিস্তানকে বঞ্চিত করেছেন, কিন্তু তৎকালীন পশ্চিম পাকিস্তানের ভিত্তিটি আইয়ুব খান তৈরি করে গেছেন। সেই আইয়ুব খানও আওয়ামী লীগকে বাদ দিয়ে বেসিক ডেমোক্রেসি নির্বাচন করে খুব বেশি দিন টিকতে পারেননি, তাকেও বিদায় নিতে হয়েছিল। তো সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগ বিহীন কোন নির্বাচন করে সেই সরকার টিকে থাকবে, তাহলে তো প্রফেসর ইউনূস টিকে থাকতে পারতো। কারণ প্রফেসর ইউনূসের পক্ষে তো সকল পরাশক্তি তার পেছনে আছে। প্রফেসর ইউনূসের যে রাজকীয় সন্ত্রাসী বাহিনী,
যে নতুন উনি যে কিংস পার্টি তৈরি করেছেন, সেই কিংস পার্টির কে যেভাবে প্রোটেকশন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দিলেন, যেভাবে এপিসির খোলের মধ্যে করে একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তারা ঢাকায় বা কোথায় প্রত্যাবর্তন করেন, সেফ জোনে প্রত্যাবর্তন করালেন, এটি তো বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এবং একটি জেলায় গিয়ে আমাদের সেনাবাহিনীর সদস্যরা, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, যাদেরকে আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক মনে করি, তারা যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ নাগরিকদের উপর নির্বিচারে গুলি করে গণহত্যা করলেন, একটি সরকারের পক্ষ হয়ে বা একটি কিংস পার্টির পক্ষ হয়ে, এরপরে প্রফেসর ইউনূস তো ক্ষমতায় থাকতে পারতেন। ইউনূস থাকতে পারছেন না কেন? যে লোকটি একটা ব্যাংকের এমডির পদ ছাড়ে না, সেই লোকটি কিভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ ছাড়বার জন্য রাজি হয়েছে এত সহজে? কারণটা হচ্ছে পায়ের তলায় মাটি নেই। আওয়ামী লীগ যেখানে নাই, সেইখানে ইউনূসেরও ক্ষমতায় থাকার সুযোগ নেই। এবং ইউনূস যদি কোনো নির্বাচন করে গায়ের জোরে, এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী যদি সেই নির্বাচনে সহযোগিতা করে, তাহলে সেটি হবে একটি কলঙ্কিত নির্বাচন। আমি একটি ছোট্ট উদাহরণ আপনাকে দিই। এবার কিন্তু ডিসি হবার জন্য আমলা খুঁজে পাচ্ছেন না, ডিসি ফিট লিস্টে অংশগ্রহণ করবার জন্য আমরা ইন্টারেস্টেড না, কারণ তারাও জানেন যে যদি কোনো যেন নির্বাচন হয়, এই নির্বাচনকে আওয়ামী লীগকে বাইরে রাখা হয়, আওয়ামী লীগ কি বিষয় এটা তারাও বোঝেন। আওয়ামী লীগকে ৭১ সালের ২৫শে মার্চের কালো রাতে যে গণহত্যা শুরু হয়, সেই গণহত্যা তো শুরু হয়েছিল প্রথমে আওয়ামী লীগ নিধন, তারপরে বাঙালি নিধন, এই টার্গেট নিয়েই। কারণ বাঙালি আওয়ামী লীগের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছিল। এত হত্যাকাণ্ড করে, ৩০ লক্ষ মানুষকে হত্যা করেও, ২ লক্ষ মা বোনের ইজ্জত ধ্বংস করেও, বাংলাদেশের সমস্ত স্থাপনা, বড় বড় স্থাপনা ধ্বংস করে দিয়েও কিন্তু আলটিমেটলি আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি। আওয়ামী লীগ বিজয়ী হয়েছে ১৬ ডিসেম্বরে বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, যখন সুখে থাকে তখন আওয়ামী লীগের মধ্যে, কারণ এখানে মুক্ত চিন্তা হয়, এখানে মানুষে বিভিন্ন মতবাদ, মত পার্থক্য থাকে, মত প্রকাশ করতে পারে, বিভিন্ন ইস্যুতে পছন্দ অপছন্দ, অনেক গুরুত্বপূর্ণ নেতা থাকে, অনেক জনপ্রিয় নেতা থাকে, অনেক সংগঠক থাকে, এতগুলো মানুষকে অ্যাকোমোডেশন করা খুব টাফ হয়ে যায়। ফলে এখানে সুখে থাকলে মাঝে মাঝে বিভাজন তৈরি হয়। গত ১ বছরে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার করা হয়েছে, যে নির্মম কালো অধ্যায় আওয়ামী লীগের উপর নেমে এসেছে, আওয়ামী লীগের উপর যত অত্যাচার হয়, আওয়ামী লীগ তত বেশি শানিত হয়, তত বেশি ঝলসে ওঠে।